আজ আমরা কারকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আগের একটি ভিডিওতে কারক, বিভক্তি, নির্দেশক, অনুসর্গ এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কারকের শ্রেণীবিভাগের কথা মাথায় রাখলে আমরা দেখতে পাই কারক মূলত 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক এবং সম্প্রদানকারক। অনেকে এই কারককে আবার বলেন নিমিত্ত কারক। তো আমরা এই ভিডিওতে মূলত দুটো কারক সম্পর্কে আলোচনা করব, কর্তৃকারক এবং কর্মকারক। কর্তৃকারক বাক্যে যে কাজটি করে বা যাকে আশ্রয় করে কাজটা হয় তাকে বলা হয় কর্তৃকারক। মূলত ক্রিয়াপদের সঙ্গে কর্তৃপদের যে সম্পর্ক বা অন্বয় তাই হচ্ছে কর্তৃকারক। একটা উদাহরণ সাহায্যে আমরা দেখি। যেমন হরি ফুটবল খেলে। এই বাক্যে এই খেলা কাজটি ফুটবল খেলা কাজটি কে করছে? না, হরি। তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে হরির একটা অন্বয় বা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তাই হরি হচ্ছে কর্তৃপদ। এটাকে অনেকে বলেন যে ক্রিয়াপদকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয় যে উত্তর আসে তাকেই বলা হয় কর্তৃকারক। আমরা এই প্রসঙ্গে একটা নতুন তথ্য বলতে পারি যে বাক্যে প্রাণবাচক শব্দের সঙ্গে যদি বিভক্তি শূন্য থাকে, এই বাক্যটির দিকে যদি আমরা তাকাই দেখা যাবে হরি হচ্ছে প্রাণবাচক শব্দ। প্রাণবাচক মানে মানুষকে বোঝানো হয় কারক নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে হরি, এই বাক্যের মধ্যে একমাত্র হরি হচ্ছে মানুষ, এবং হরির সঙ্গে যে বিভক্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি শূন্য বিভক্তি। বিভক্তি নির্ণয় আগের একটি ভিডিওতে আমরা দেখে নিয়েছি। সুতরাং হরির সঙ্গে কি বিভক্তি রয়েছে আমরা দেখতে পাচ্ছি না, শূন্য। তাই হরি হচ্ছে কর্তৃকারক। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে বা আসেও যে শূন্য বিভক্তি প্রধান কারক কোনটি? তার উত্তর কর্তৃকারক। আরেকটি শূন্য বিভক্তি প্রধান কারক হচ্ছে মুখ্য কর্ম। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি যে কর্তৃকারক কি বা কিভাবে তার নির্ণয় করা যায়। এবার যাই কর্তৃকারকের শ্রেণী বিভাগে, অর্থাৎ কর্তৃকারকের কতগুলো বিভাগ রয়েছে বা শ্রেণী রয়েছে সেগুলি সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখে নিই। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ শেখাচ্ছেন। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ শেখাচ্ছেন। এই বাক্যে এখানে একটু বলি, এই শব্দটার দিকে আমরা একটু যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি এটার উচ্চারণ আমি করলাম কি, ব্যাকরণ। অনেকে এর উচ্চারণ করেন ব্যাকরণ। এটা ভুল উচ্চারণ, এটা ব্যাকরণ নয়, কারণ কয়ের পরে কোনো অবস্থায় আকার নেই। এটা ব্যাকরণ, কারণ কয়ের পরে অনেকে আকার লিখেও ফেলে ভুলবশত, সেটা কিন্তু ভুল। সঠিক বানান হচ্ছে এটি, এবং এর সঠিক উচ্চারণ ব্যাকরণ, ব্যাকরণ নয়। এবং শেষে যে নটি বসেছে এই নট হচ্ছে
মূর্ধন্য ন, দন্তীয় ন নয়। আমরা দেখতেই পাচ্ছি যে চেহারা মূর্ধন্য ন আমরা লিখেছি, এবং কেন এটা মূর্ধন্য ন তা আমরা আরেকটা ভিডিওতে বলবো। এ বিষয়ে সেখানে বিশদ আলোচনা করা হবে যে কোথায় দন্তীয় ন বসে, কোথায় মূর্ধন্য ন বসে। তা যাই হোক, আমরা ফিরি কারকের শ্রেণী বিভাগে, কর্তৃকারকের শ্রেণী বিভাগে। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ শেখাচ্ছেন, এই বাক্যটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এই পদটা শিক্ষক, এই পদটির দিকে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে এই পদটি সরাসরি এই ব্যাকরণ শেখার কাজটি নিজে করছে না। কি করছেন না, সে ছাত্রকে দিয়ে করিয়ে নিচ্ছে। যদি কোনো বাক্যে কর্তৃপদ মানে কোনো পদ, কর্তৃপদ বটেই কেন, আমরা আগেই বললাম প্রাণবাচক শব্দের সঙ্গে বিভক্তি শূন্য হলে সেটি কিন্তু কর্তৃকারক। এখানে শিক্ষক প্রাণ নেই, প্রাণ আছে, বিভক্তি নেই, তাহলে এটি হলো কর্তৃকারক। তাহলে এই কর্তৃপদ যদি কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেন, তখন তাকে আমরা বলবো প্রযোজক কর্তা। কোনটাকে বলবো না, যে কর্তৃপদ কাজ নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে, তাকে আমরা কি বললাম, প্রযোজক কর্তা। বানানটি হচ্ছে প্রযোজক কর্তা। পয়ে রফলা, অন্তস্থ জয় ওকার, বর্গীয় জ ক, প্রযোজক কর্তা। এই প্রযোজক কর্তা বাক্যে যখন কাজটি যাকে দিয়ে করিয়ে নিচ্ছে, প্রযোজক কর্তা বাক্যে যখন কাজটি নিজে না করে যাকে দিয়ে করিয়ে নিচ্ছে, অর্থাৎ ছাত্রকে দিয়ে এই বাক্যে করিয়ে নিচ্ছে, এই ছাত্র হয়ে যাবে প্রযোজ্য কর্তা। কি কর্তা বললাম, প্রযোজ্য কর্তা। বানানটি হচ্ছে পয়ে রফলা, অন্তস্থ জয় ওকার, বর্গীয় জয়ে জফলা, প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজ্য কর্তার সংজ্ঞা কি বলবো না, যে কর্তৃপদ যাকে প্রযোজক কর্তা যখন কাজটি যাকে দিয়ে করিয়ে নিচ্ছে, তাকে আমরা বলবো প্রযোজ্য কর্তা। ওকে, এবার আসি কারকের আরেকটা শ্রেণীতে। সমধাতুজ কর্তৃপদ বা সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা, একটু এই শব্দটার দিকে তাকাই। সম মানে কি না একই, ধাতুজ মানে ধাতু থেকে জন্ম যার, অর্থাৎ একই ধাতু থেকে যার জন্ম। কার কার না, কর্তৃপদ এবং কর্মপদ। কর্তৃপদ এবং কর্মপদ যদি একই ধাতু থেকে জন্ম লাভ করে বা একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। একটা উদাহরণের সাহায্যে দেখি। লেখক বই লেখেন। এই বাক্যর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি কি না, লেখক কর্তৃপদ এবং ক্রিয়াপদ লেখেন, এই দুটোই একই ধাতু থেকে, লেখ ধাতু থেকে তৈরি হয়েছে। তাহলে যেহেতু দুটো পদই অর্থাৎ কর্তৃপদ এবং কর্মপদ উভয়ই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি হলো সমধাতুজ কর্তা। এর আরো উদাহরণ বলা যেতে পারে, খেলোয়াড় ফুটবল খেলেন, বাজনদার বাজনা বাজান, ইত্যাদি। আচ্ছা, এবার আরেকটি শ্রেণীতে আসি, কর্তৃকারকের নিরপেক্ষ কর্তা।
নিরপেক্ষ কর্তা কাকে বলবো না, একটি বাক্যে যদি দুটো ক্রিয়াপদ দেখতে পায়, একটা সমাপিকা ক্রিয়াপদ আর একটা অসমাপিকা ক্রিয়াপদ, এবং দুটি ক্রিয়াপদেরই যদি আবার পৃথক পৃথক কর্তা থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়াপদের কর্তৃপদকে বলবো নিরপেক্ষ কর্তা। একটা উদাহরণ নিই, বিষয়টা পরিষ্কার হবে। তুমি চলে গেলে আমি যাব। এই বাক্যটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখব দুটি কর্তৃপদ আছে। কার কার প্রাণ আছে? তুমি আর আমি। তাহলে এই দুটি প্রাণবাচক শব্দ, তাহলে দুটি প্রাণবাচক শব্দে বিভক্তি কে আছে? শূন্য। তাহলে দুটি হলো কর্তৃপদ। এই দুটি কর্তৃপদে এবার দুটো ক্রিয়া আছে, একটা হচ্ছে গেলে আর একটা যাব। গোটা বাক্যটার দিকে যদি তাকায় তাহলে দেখছি একটা সমাপিকা ক্রিয়াপদ রয়েছে, তা হচ্ছে যাব। সমাপিকা ক্রিয়াপদ কাকে বলে না, যে ক্রিয়াপদ সমগ্র বাক্যের অর্থকে নিষ্পন্ন করে তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে। তাহলে তুমি চলে গেলে আমি যাব, এই বাক্যে যাব ক্রিয়াপদ কি করছে? গোটা বাক্যের অর্থ নিষ্পন্ন করছে। আর অসমাপিকা ক্রিয়াপদ কাকে বলে না, যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে নিষ্পন্ন করে না, মানে শেষ করে না, কমপ্লিট করে না, অর্থাৎ যা বলতে চাওয়া হচ্ছে তা শ্রোতার মনে কোথাও যেন অতৃপ্ত হয়ে থাকছে। তুমি চলে গেলে, তুমি চলে গেলে কি আর জানি না, তাকেই আমরা বলি অসমাপিকা ক্রিয়াপদ। তাহলে এই বাক্যে কি দেখলাম না, দেখছি দুটো ক্রিয়াপদ, একটা যাব মানে সমাপিকা ক্রিয়াপদ, আর একটা গেলে অসমাপিকা ক্রিয়াপদ। তাহলে দুটি ক্রিয়াপদ রয়েছে, একটা সমাপিকা একটা অসমাপিকা, এবং দুটো ক্রিয়াপদেরই আমরা দেখতে পাচ্ছি পৃথক পৃথক কর্তৃপদ। সমাপিকা ক্রিয়াপদের কর্তৃপদ কি? আমি। আর অসমাপিকা ক্রিয়াপদের কর্তৃপদ কি? তুমি। তাহলে একটি বাক্যে কি বললাম না, যদি দুটি ক্রিয়াপদ থাকে, একটা সমাপিকা এবং একটা অসমাপিকা, এবং দুটো ক্রিয়াপদেরই যদি পৃথক পৃথক কর্তৃপদ থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তৃপদকে বলবো নিরপেক্ষ কর্তা, অসমাপিকা ক্রিয়ার কর্তৃপদকে বলবো কি? নিরপেক্ষ কর্তা। তাহলে এই বাক্যে আমরা নিরপেক্ষ কর্তা কাকে পেলাম? তুমি। এবার যাই ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা রাজায় রাজায় যুদ্ধ হয়। ব্যতিহার কর্তা কি না, যদি একটি বাক্যে দুটো কর্তা থাকে এবং দুটি কর্তার মধ্যে পারস্পরিক ভাব বিনিময় বা ক্রিয়া বিনিময় বোঝায়, তাহলে তাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। রাজা রাজায় দুটো ক্রিয়াপদ, কর্তৃপদ, এই দুটি কর্তৃপদের মধ্যে কি বিনিময় হচ্ছে? যুদ্ধ করা। তাহলে একটি
বাক্যে যদি দুটি কর্তা পদ থাকে বা কর্তৃপদ থাকে এবং সেই কর্তৃপদ দুটির মধ্যে যদি পারস্পরিক ক্রিয়া বা ভাব বিনিময় বোঝায় তাকে আমরা বললাম ব্যতিহার কর্তা। তাহলে এখানে রাজায় রাজায় হলো ব্যতিহার কর্তা। এবার আমরা আসবো আরেকটি কর্তৃপদের শ্রেণীতে, তার নাম হচ্ছে সহযোগী কর্তা। সহযোগী কর্তা এই শব্দটার দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি সহযোগী মানে সহযোগিতা বোঝাবে। এখানেও দুটো কর্তৃপদ থাকবে, এখানেও দুটি কর্তৃপদ থাকবে, কিন্তু আগেরটাই ক্রিয়া বিনিময় বা ভাব বিনিময় বোঝাচ্ছিল, এখানে সহযোগিতা বোঝাবে অর্থটি। উদাহরণ দিই, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে কর্তৃপদ বাঘে এবং গরুতে, দুটো কর্তৃপদ আছে। এখানে একটা হচ্ছে বাঘ আর একটা গরু। দুটি কর্তৃপদের সঙ্গে কি হচ্ছে না, একটাই কাজ করা বা একটাই ভাব বিনিময় হচ্ছে, সহযোগিতা করা বোঝাচ্ছে। বাঘ এবং গরু দুজনেই একটি কাজ করা সাহায্য করছে। কি কাজ না, জল খাওয়া। এই জল খাওয়ার কাজটি দুজনই মিলে দুজনকে সাহায্য করছে, তাই এটি হলো সহযোগী কর্তা। আরো উদাহরণ নেওয়া যেতে পারে, মায়ে পয়ে মাঠে কাজ করে। মা এবং ছেলে দুজন মিলে দুজনের কাজে সহযোগিতা করছে। আমাদের কর্তৃকারকের এই শ্রেণী বিভাগ শেষ হলো। এবার আমরা আসবো কর্মকারক। কর্মকারক মুখ্যত দুটো শ্রেণী, একটি হচ্ছে মুখ্য কর্ম, অপরটি হচ্ছে গৌণ কর্ম। যদি প্রাণবাচক শব্দের সঙ্গে কে বিভক্তি যোগ থাকে, আমরা জানি প্রাণবাচক শব্দ কি, কর্তৃকারকের সময় বুঝলাম, প্রাণবাচক শব্দের সঙ্গে যদি বিভক্তি কে যোগ থাকে তাহলে সেটি গৌণ কর্মকারক হবে। আর যদি প্রাণবাচক শব্দের সঙ্গে শূন্য বিভক্তি থাকে, যদি প্রাণহীন শব্দের সঙ্গে শূন্য বিভক্তি থাকে তাহলে তাকে আমরা বলবো মুখ্য কর্ম। আবার বলি, মুখ্য কর্ম কাকে বললাম না, যদি প্রাণহীন শব্দের সঙ্গে শূন্য বিভক্তি থাকে তাহলে সেটি হবে মুখ্য কর্ম। আর যদি প্রাণবাচক শব্দের সঙ্গে কে বিভক্তি যোগ থাকে তাহলে সেটি হবে গৌণ কর্ম। একটা উদাহরণের সাহায্যে বুঝি। লতা ফুল তোলে। ফুলে প্রাণ নেই, বিভক্তি কি আছে, শূন্য, তাহলে এটি হলো মুখ্য কর্ম। আবার এটাকেই কেউ কেউ বলেন, ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসে তাকেও বলে কর্মকারক, এবং কি দিয়ে প্রশ্ন করলে যে কর্ম হয় সেটা মুখ্য কর্মই হয়। তাহলে লতা কি তোলে, ফুল তোলে, বা প্রাণহীন, বিভক্তি কি
শূন্য, সেক্ষেত্রেও এটি মুখ্য কর্ম। গৌণ কর্ম, না গৌণ কর্মে বলা হলো প্রাণবাচক শব্দের সঙ্গে যদি বিভক্তি কে যোগ থাকে তবে সেটি হয়ে যাবে গৌণ কর্ম। যেমন মা বোনকে পুতুল দিল। এখানে দেখি আমরা বোন, এই বোনে কিন্তু প্রাণ আছে, বিভক্তি কি রয়েছে? কে। তাহলে বোনের সঙ্গে বোন প্রাণবাচক শব্দের সঙ্গে বিভক্তি কি রয়েছে? কে। তাই এটি হলো কি না গৌণ কর্ম। আর এই মা, এটা কর্তৃকারক, আমরা আগেই বলেছি প্রাণবাচক শব্দের সঙ্গে বিভক্তি শূন্য থাকলে কর্তৃ, তাহলে এটি কি কারক পেলাম? না গৌণ কর্ম। আরেকটি কর্মকারকের শ্রেণীতে আমরা যাব। এই দুটি মুখ্য ছাড়াও কর্মের শ্রেণী, আরো আমরা একটা শ্রেণীতে প্রবেশ করব, তার নাম হচ্ছে সমধাতুজ কর্ম। একটু আগে আমরা করলাম সমধাতুজ কর্তৃ, ঠিক একই রকম ওটা কর্তৃকারকের ক্ষেত্রে ঘটেছিল, এটা কর্মকারকের ক্ষেত্রে একই। কি না, যদি ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলবো সমধাতুজ কর্ম। ও ভালো খেলা খেলছে। ও ভালো খেলা খেলছে। খেলাতে কি নেই? প্রাণ নেই, বিভক্তি কি আছে? শূন্য, তাহলে এটা কর্ম। দেখতে পাচ্ছি এই খেলা এবং খেলছে খেল দুটোই কি একই ধাতু থেকে তৈরি হয়েছে, তাই এটি হলো কি না সমধাতুজ কর্ম। আরেকটি কর্মের শ্রেণীতে আমরা যাব, তা হচ্ছে উহ্য কর্ম। কখনো কখনো বাক্যে দেখা যায় কর্মপদটি উহ্য অবস্থায় অর্থাৎ অনুক্ত অবস্থায় থাকে, তাকেই আমরা বলবো উহ্য কর্ম। যেমন তোমাকে অনেক দিয়েছি। তোমাকে অনেক দিয়েছি, এই বাক্যে যা দেওয়া হয়েছে মানে কি দেওয়া হয়েছে তা কিন্তু উল্লেখ নেই। হতে পারে তোমাকে অনেক টাকা দিয়েছি, এই টাকা নামক পদটি কিন্তু এই বাক্যে কি নেই? উল্লেখ নেই। এই টাকা নামক পদটি উল্লেখ না থাকায়, অর্থাৎ এই প্রাণহীন এবং বিভক্তি শূন্য পদটি উল্লেখ না থাকায় এটি হলো উহ্য কর্ম। কেন না এই বাক্যে কর্মপদটি কি আছে? উহ্য অবস্থায় রয়েছে। কর্মের আরেকটি ভাগ আমরা দেখতে পাই, সেটি হচ্ছে কর্মের বিপসা। কর্মের বিপসা, না একই কর্মপদ যদি পরপর দুবার বসে তবে সেটি বিপসা। বিপসা মানে এক পদের দুবার ব্যবহার। তাহলে কর্মের বিপসা হলে কি হবে? না কর্মপদ পরপর যদি দুবার বসে তবেই কর্মের বিপসা হবে। একটা উদাহরণের সাহায্যে বলি। যা যা বলেছিলাম
যা যা বলেছিলাম করেছো? যা যা বলেছিলাম করেছো? এই যা যা মানে কি কি বলেছিলাম? দেখা যাচ্ছে এখানে প্রাণহীন বিভক্তি শূন্য, এটাও প্রাণহীন বিভক্তি শূন্য। আবার কি দিয়ে যদি প্রশ্ন করি, কি কি বলেছিলাম করেছো, তাহলে একই কর্মপদ পরপর দুবার বসাই, এটি হলো কর্মের ভিপসা। আজকের আমাদের আলোচনা কারকের শ্রেণী বিভাগে দুটো বিভাগ ছিল, কর্তৃকারক এবং কর্মকারক, তা কমপ্লিট হলো। যদি কারোর কোনো এ বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যদি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে হয় তা আমাদেরকে জানাবে। ওকে, আজকে এই পর্যন্তই।